প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে নির্বাচনী পরীক্ষার জন্য আমাদের যে কোর্সটা চলতেছিল সেই কোর্সের আজকে হলো বল অধ্যায়ের মানে যে সৃজনশীল প্রশ্নের সমাধান এর প্রথম লেকচার। অর্থাৎ আমরা এই অধ্যায়টা পড়ছিলাম কখন? যখন আপনারা ক্লাস 9-এ ছিলেন, প্রথম দিকের অধ্যায়। ফলে এই অধ্যায়ের অঙ্ক বা এই অধ্যায়ের যে ধরনের প্রবলেমগুলো পড়ে অনেক দিন আমাদের প্র্যাকটিস না থাকার কারণে হয়তো আমরা এগুলো ভুলে গিয়েছি কিছুটা। সেই জন্য যেন আপনাদের পরিচিত কিছু অঙ্ক করার মাধ্যমে আমরা এই অধ্যায়টা শুরু করতে পারি, সেই জন্য আমরা স্পেশাল কিছু অঙ্ক দিয়েই ক্লাসটা শুরু করব। ঠিক আছে, যেটাকে আমরা ম্যাজিক বুক বলি। আমাদের ম্যাজিক বুকের অঙ্কগুলো দিয়ে আমরা প্র্যাকটিস শুরু করব। এরপরে আপনাদের জন্য যে আমরা নতুন বইটা বানাইছি, তাই না, যে বইটাতে নতুন 24 সালের প্রশ্ন বা এমনি নতুন টেস্ট পরীক্ষায় অর্থাৎ 24-এর যে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো ছিল সেইগুলো সম্বলিত যে নোটটা, এই ম্যাজিক বুকটা শেষ করার পরে আমরা সেইগুলা থেকেই প্রশ্ন সলভ করা শুরু করব। ঠিক আছে, তো আমি আশা করি আপনারা মনোযোগ রাখবেন এবং এই অঙ্কগুলো আপনারা এই অধ্যায়টার কি ধরনের প্রবলেম পড়ে সেগুলো আপনাদের মনে করতে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে আসুন আমরা শুরু করি। আমাদের প্রথম যে অঙ্ক আমরা এখানে করব তার নিয়মটা আমরা একটু দেখে নেই। অর্থাৎ আমরা যে অঙ্কগুলো করব, অর্থাৎ এই তৃতীয় অধ্যায়ে যত ধরনের অঙ্ক আছে সেই ধরনের অঙ্কগুলো এক একটা নিয়ম আকারে আমরা আলাদা আলাদা করছি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম নিয়মটা সবাই একটু খেয়াল করব। আমাদের প্রথম নিয়মটা হচ্ছে, যদি কোনো অঙ্কে বলের পরিমাণ নির্ণয় করতে বলে, সেটা হতে পারে বাধাদানকারী বলের পরিমাণ, হতে পারে প্রযুক্ত বলের পরিমাণ, হতে পারে ঘর্ষণ বলের পরিমাণ, যে কোনো ধরনের বলের পরিমাণ যদি নির্ণয় করতে বলে, তাহলে প্রথমে আমাদেরকে খেয়াল করতে হবে সেখানে রাস্তার ঘর্ষণ, বাতাসের বাধা, বস্তুটি হেলানো তলে গতিশীল কিনা, এই তিনটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে। সেখানে বাতাসের বাধা দেওয়া আছে কিনা, রাস্তার ফ্রিকশন দেওয়া আছে কিনা, অথবা বস্তুটা যে গতিশীল ওই তলটা হেলানো কিনা, এগুলো আপনাকে খেয়াল করে নিতে হবে আগে। আচ্ছা, এরপরে বলছে যদি এই সব ধরনের কোনো ঝামেলা না থাকে, সাধারণভাবে যদি অঙ্কটা থাকে, তখন আমরা F = ma নিউটনের গতির দ্বিতীয় সূত্র ব্যবহার করেই বলের পরিমাণ বের করতে পারব। আর যদি ঝামেলা থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে F = অর্থাৎ প্রযুক্ত বল, অর্থাৎ বড় হাতের F মাইনাস ছোট হাতের f, অর্থাৎ ঘর্ষণজনিত যে বল, সেই বলটা বড় হাতের f এর সাথে কি হবে? প্রযুক্ত বলের সাথে কি হবে? বিয়োগ হবে, যদি বাধাদানকারী বলের মান দেওয়া থাকে। বুঝছি না বুঝি নাই? আচ্ছা, আর = ma, যা ছিল তাই। ওকে, মনে রাখবে বাধাদানকারী বল নির্ণয় করতে বললেও F = যেন তক্তার অঙ্ক যেগুলো আমাদের থাকে, আমাদেরকে বলে গুলিটা কতটুকু বাধা পেয়েছিল, তখন কিন্তু ঘর্ষণ বল নির্ণয় করতে বলে না, ওটা গুলি ওই কাঠের ভেতর দিয়ে যেতে কতটুকু বাধা পেয়েছিল সেই বাধাদানকারী বলের পরিমাণই ওটা নির্ণয় করতে বলে। মনে থাকবে? আচ্ছা, এরপরে বলছে এ নির্ণয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এর মান সরাসরি দেওয়া নাও থাকতে পারে, গতির সমীকরণ ব্যবহার করে সেটা বের করে নিতে হবে। তার মানে আমরা একটু মনে রাখবো, সাধারণ বল যদি বলে তাহলে F = ma, যদি ঘর্ষণজনিত কোনো বল থাকে তাহলে সেটা প্রযুক্ত বলের সাথে বিয়োগ হয়ে যাবে, সেক্ষেত্রে ওকে বড় হাতের f মাইনাস ছোট হাতের F = ma। ওকে, আচ্ছা, এখানে একটা প্রবলেম হলো এ বের করা। এ বের করার জন্য আমাদের 4টা সমীকরণ আমরা ব্যবহার করতে পারি। এ বের করার জন্য প্রথম যে সমীকরণটা সেটা হচ্ছে s/t², এটা দিয়েও আমরা এ বের করতে পারি। আমাদের উদ্দীপকে যে ধরনের তথ্য থাকবে সেটা ব্যবহার করে আমাদেরকে এটা নির্ণয় করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে a = v - u/t, যেটা ত্বরণ নির্ণয়ের বেসিক ফর্মুলা, সেটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমাদের কাছে S = ut প্লাস হাফ at², আমাদের কাছে গতির যে তৃতীয় সমীকরণ, এখান থেকেও যেহেতু এখানে a আছে, ফলে আমরা এখান থেকেও কার মান বের করতে পারবো? এর মান বের করতে পারবো। মনে থাকবে? আমরা এছাড়াও আরেকটা সূত্র আছে, v² = u² প্লাস 2as, আমরা এখান থেকে এই এর মানটা নির্ণয় করে নিতে পারবো। অর্থাৎ কোনো অধ্যায়ের অঙ্ক করলে শুধুমাত্র ওই অধ্যায়ের সূত্রগুলো ব্যবহৃত হবে এরকম কোনো বিষয় নেই, তাই না?
আমাদের কোনো রাশির মান নির্ণয় করার জন্য যে কোনো ধরনের সমীকরণ যে কোনো অধ্যায় থেকে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে ত্বরণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে এখানে একটু খেয়াল রাখতে হবে, যদি শুধু বলের পরিমাণ বের করতে বলে F = ma, যদি রাস্তার ঘর্ষণ বা বাধাদানকারী বল থাকে তখন প্রযুক্ত বল বা বড় হাতের F থেকে ওই ঘর্ষণ বলটা বিয়োগ করতে হবে। বুঝছি না বুঝি নাই? আর আমরা সবাই এটা জানি যে ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা মিউ mg অর্থাৎ এটা হচ্ছে তার ওজন, এই সূত্রটা ইউজ করতে পারি। আবার F = tan থিটা ইন্টু mg এটা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা এটাও জানি যে মিউ = tan থিটা। ঠিক আছে, অর্থাৎ হেলানো তলের ক্ষেত্রে tan থিটাটা আসে, আর হেলানো তল না থাকলে মিউ এর মান দেওয়া থাকে। বুঝতে পারছেন? এই জন্য আমরা নিয়মটাতে বলছি কয়টা জিনিস খেয়াল করতে হবে, 3টা জিনিস খেয়াল করতে। রাস্তার ঘর্ষণ বা বাধাদানকারী বল দেওয়া মানে বাতাসের বাধা দেওয়া আছে কিনা, তলটা হেলানো দেওয়া আছে কিনা। তলটা যখন হেলানো দেওয়া থাকবে তখন মিউ এর জায়গায় কি বসবে, tan থিটা বসবে। বুঝছেন? আর যদি তলটা সমতল থাকে তখন মিউ এর মানটা দেওয়া থাকবে। অঙ্ক আছে, অঙ্কে প্রবলেম আছে, আমরা তখন দেখবো এটা কেমন। তাহলে আমরা এই যে প্রথম নিয়ম, একদম এই চ্যাপ্টারের সবচেয়ে সহজ সব থেকে সাধারণ অঙ্ক, এটা একটু করার চেষ্টা করব, মনে থাকবে? আসেন আমরা প্রবলেমটায় যাই, দেখি আমরা আমাদের জন্য কি প্রবলেম অপেক্ষা করতেছে। সবাই একটু মনোযোগ দেই। আমাদের কাছে বলা আছে 58.8 নিউটন ওজনের একটা বস্তু। তাহলে যদি আমাদের কোথাও ওজন দেওয়া থাকে তাহলে 58.8 নিউটন, তাহলে ওজন মানে কি বলেন, mg না? তাহলে এই mg 58.8, তাহলে m = 58.8 ভাগ 9.8, আই থিঙ্ক এটা 6 কেজি। তাহলে আমরা ওজন দেওয়া থাকলে সেখান থেকে কি বের করে নিতে পারি, আমরা সেখান থেকে ভরটা বের করে নিতে পারি, কারণ ভর লাগবে না, লাগবে না? F = ma, m এর জন্য আমরা ভর বের করতে হবে না, কিন্তু এখানে উদ্দীপকে কিন্তু ভর দেওয়া নাই, উদ্দীপকে দেওয়া আছে কি, ওজন। তাহলে ওজন থেকে আমরা ভরটা কি করব, নির্ণয় করে নিব, মনে থাকবে? আচ্ছা, এরপরে বলছে 2 নিউটন ঘর্ষণ বল যুক্ত কোন মেঝে। তার মানে আপনারা বুঝতে পারছেন ফ্লোরটাতে ফ্রিকশন আছে না নাই? আছে। তাহলে আমাদের অবশ্যই এখানে কি করতে হবে, ফ্রিকশন ফোর্সটা হিসাব করতে হবে। তাহলে আমরা এখানে ছোট হাতের F এইটা = 2 নিউটন। আপনাদেরকে একটা কথা আমি আবার একটু মনে করাই দিতে চাই, কোন একটা তলের ফ্রিকশন ফোর্সটা গতির বস্তু, যে বস্তুর উপর ক্রিয়া করবে বস্তুর তলের সাথে, বস্তুর গতির বিরুদ্ধে সেটা কাজ করে। হ্যাঁ, তাহলে ফ্রিকশন ফোর্সটা দিক হবে, বস্তু যেদিক গতিশীল থাকবে অবশ্যই তার বিপরীত দিকে, মনে থাকবে? আচ্ছা, এরপরে খেয়াল করি 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করে। তাহলে এখানে আমরা বুঝতেছি কতক্ষণ ধরে বলটা অ্যাক্টিভ ছিল, 10 সেকেন্ড বলটা অ্যাক্টিভ ছিল। কতটুকু বল প্রয়োগ করা হয়েছে এটার পরিমাণ দেওয়া নাই, কিন্তু বস্তুটা কতটুকু যাবে অর্থাৎ এস কতটুকু এটার পরিমাণ কিন্তু দেওয়া আছে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে বলছে এরপর মানে কত সেকেন্ড পর বলেন তো, 10 সেকেন্ড পর বল প্রযুক্ত, 10 সেকেন্ড পর্যন্ত বল প্রযুক্ত করা হয়েছিল, 50 মিটার পর্যন্ত বল প্রযুক্ত করা হয়েছে। এরপরে কি করা হয়েছে, বলকে সরায় নেওয়া হয়েছে, মানে আর বল প্রয়োগ করা হয় নাই। ঠিক আছে, কিন্তু সেখানে ঘর্ষণ বল থাকার কারণে আস্তে আস্তে বস্তুটি কি হয়েছে, থেমে গেছে। তার মানে প্রযুক্ত বল 0, কিন্তু রাস্তার ফ্রিকশন তো আছে না। যেরকম একটা ফুটবলকে যখন আমরা কিক করি, তো ফুটবলটা কিক করার কারণে গতিশীল হয়, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে থেমে যায় না? তো কিক করার পরে তো আর ওই বলটার উপরে ধরেন আমরা বল প্রয়োগ করিনি, কিন্তু থেমে গেল কেন? থেমে গেল কারণ ওই মাঠের সাথে বলের তলের ফ্রিকশনের কারণে। এখানে বস্তুটা, ঘটনাটা ঠিক তাই। ওকে, আচ্ছা, ভালো কথা। এখন প্রশ্ন হলো উদ্দীপকের বস্তুটির উপর প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করো, মানে বল সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত বস্তুটার উপর কতটুকু বল প্রযুক্ত হচ্ছিল সেটার পরিমাণ বের করতে হবে। তাহলে এই প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করতে গেলে বলেন তো কোন সূত্র ইউজ হবে, F মাইনাস ছোট হাতের F = ma। তার মানে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা বিয়োগ করে তার মানটা বসাতে হবে। কেমন?
আচ্ছা, তাহলে আমরা যখন প্রযুক্ত বলই বের করব তখন F ইকুয়াল টু এম এ, আর এই যে আমরা ফ্রিকশন ফোর্সটার কথা বলতেছিলাম এটাকে আমরা কি করব, ডান পাশে নিয়ে যাব, তাহলে ছোট হাতের F। ওকে, তাহলে এম মানে কি বলেন, 6। এই যে দেখেন এর মানটা কিন্তু ডিরেক্ট প্রশ্নে দেওয়া নাই, তাহলে এর মান যদি ডিরেক্ট প্রশ্নে না দেওয়া থাকে তখন আমাদেরকে এর মান বের করে নেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, এবার খেয়াল করেন এখানে এর মানটা বের করার ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি, S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কারণ এখানে কোনো শেষ বেগ দেওয়া নেই কিন্তু এস আর টি দেওয়া আছে। তবে এই বস্তুটার উপরে আরেকটা তথ্য এখানে অবশ্যই একটু ওইভাবে বলে দেয়নি যে এখানে আদিবেগটা কেমন ছিল, স্থির ছিল আসলে। তাহলে আমরা এখানে এস এর জায়গায় কত বসাবো, 50, ইউ হচ্ছে 0, টাইম হচ্ছে 10 সেকেন্ড, প্লাস হাফ এর মান বের করব, আর টি তো আমরা জানি 10। তাহলে আমরা যদি এখন একবারেই এর মানটা বসাতে চাই তাহলে 50 ইন্টু 2, নিচে কত 10 এর স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে এখানকার ত্বরণ। আপনারা খেয়াল করেন আমি কি করছি, এইটুকের মান কত, এইটুকের মান 0, আমি 2 এর সাথে 50-কে আর গুণ করছি, তাহলে উপরে 50 গুণ 2 মানে কত 100, আর এর সাথে কে থেকে গেছিল 10 স্কোয়ার, সেই 10 স্কোয়ার দিয়ে আমি এটাকে কি করছি ভাগ করছি, তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত ত্বরণ আমরা পেয়েছি, প্লাস এফ এর মান ডিরেক্ট দেওয়া আছে কত 2, তাহলে আমরা পাচ্ছি কত নিউটন, 8 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। আমাদের এখানে একদম সিম্পল প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছিল, ঠিক আছে? তাহলে কতটুকু বল প্রযুক্ত হচ্ছিল, 8 নিউটন বল। কারো কোনো প্রবলেম আছে বুঝতে, কোনো প্রশ্ন থাকলে করা যাবে? শোনেন, যখন এস বাই টি স্কোয়ার এটা ডিরেক্ট আপনাকে ব্যবহার করতে হবে, হ্যাঁ, তখন ওইটা সুষম ত্বরণ টরণ থাকে, মানে সরাসরি বেগ দেওয়া থাকে, এইসবের ক্ষেত্রে আমরা ওগুলো করি নর্মালি, দরকার নেই ওটা। আমাদের উদ্দীপকের তথ্যগুলো ব্যবহার করে আমরা এই প্রবলেমটা সলভ করব গতি সমীকরণ ব্যবহার করে, ওটা ডিরেক্ট যদি কোনো উপায় না থাকে তখন, ঠিক আছে? উত্তর কিন্তু মেলে না, বুঝতে পারছেন? এই জন্য ওইটা সবসময় ব্যবহার করা যাবে না, ঠিক আছে? এবার ঘ দাগ কি বলছে দেখেন, বল সরিয়ে নেওয়ার পর কত দূরত্বে বস্তুটি থেমেছিল। অঙ্কটা কিন্তু একটু ভাবার জন্য, ঘ দাগটা কিন্তু একটু ভাবা দরকার আছে। অঙ্কটা কিন্তু 2 পার্টের অঙ্ক, খেয়াল করছেন? প্রথম মানে আমি যদি এখন ছবিটা আঁকাই, আমি তাহলে এর মানগুলো মনে রাখতে পারবো আমরা সবাই। আমরা ছবিটা যদি একটু আঁকায় বোঝানোর চেষ্টা করি, আমি মনে করলাম এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা এই অবস্থানে আছে, তাহলে এই বস্তুটার উপরে আমি এখন কত নিউটন বল দিচ্ছি, 8 নিউটন বল দিচ্ছি। এই বস্তুটা একটা তলের উপর দিয়ে যাচ্ছে না, তাহলে এই তলের উপর ফ্রিকশন কত আছে, 2 নিউটন আছে। আচ্ছা, তাহলে এই বস্তুটা আমি ধরলাম এই পর্যন্ত আসছে, কোন অবস্থান পর্যন্ত, বি অবস্থান পর্যন্ত। তাহলে এ থেকে যে বি তে গেল, এই জন্য তার মধ্যবর্তী দূরত্ব কত বলতেছি, 50 মিটার। তাহলে এই এ থেকে বি 50 মিটারে কতটুকু বল অ্যাক্টিভ ছিল, 8 নিউটন বল কিন্তু পুরো 50 মিটার দূরত্বে অ্যাক্টিভ ছিল। 50 মিটার পরে, অর্থাৎ যখন সে বি তে পৌঁছালো, আচ্ছা আরেকটা তথ্য এখানে একটু বলে নি, এখানে আদিবেগ কত 0, বস্তুটা পৌঁছাইছে কোন বিন্দুতে, বি তে পৌঁছানোর পর আমরা বলতেছি প্রযুক্ত বল এখন কত হবে, প্রযুক্ত বল এখন 0 হবে। ওই যে বল সরিয়ে নেওয়া, তো বল সরায় নেওয়া মানে কি, যে বলটা আপনি প্রযুক্ত করছিলেন সেটা কত ধরা, 0। বুঝছি না বুঝি নেই? এবার দেখেন, বল 0 হয়ে গেলেই কি বস্তুটা থেমে যাবে, নাকি গতি জড়তার জন্য চলতে থাকবে, চলতে থাকবে না? আচ্ছা, বস্তুটা আমি ধরে নিচ্ছি এরপরে চলতেছিল, চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে আমি ধরে নিলাম সি বিন্দুতে এসে ওর শেষ বেগ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা বলছে না বল সরিয়ে নেওয়ার পর কত দূরত্বে বস্তুটি থেমেছিল, তার মানে বল সরাইছেন কোথায়, বি, তাহলে আপনাকে এখন কোন দূরত্বটা নির্ণয় করতে হবে,
এই বি থেকে সি এই এসটা আপনাকে এখন নির্ণয় করতে হবে। প্রথম অংশের এস তো 50 মিটার দেওয়াই আছে, বল সরিয়ে নেওয়ার পরে বস্তুটা আরো কত দূর যাবে এটা আপনাকে বের করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার সবাই? বুঝছি না বুঝি নাই? মনে থাকবে। এখন কোশ্চেন হলো, এই যে বি থেকে সি তে আমি যাব, তথ্য কিন্তু আমার কাছে আছে একটা। কি তথ্য আছে বলেন তো? তার শেষ বেগ 0। এইখানে কিন্তু থেমেছিল বলে আমরা হয়তো কনফার্ম হতে পারতেছি শেষ বেগ আমাদেরকে 0 ধরতে হবে, কিন্তু আমাদেরকে একটা বেসিক লাইন মনে রাখতে হবে সবাইকে। সেটা হলো, আপনি একটা বস্তু সর্বোচ্চ কত দূরত্ব অতিক্রম করবে এটা নির্ণয় করার উপায়টা হলো থামা পর্যন্ত তার দূরত্ব বের করতে হবে। বস্তুটা শেষ বেগ 0 না হওয়া পর্যন্ত, অর্থাৎ 0 হওয়া পর্যন্ত তার দূরত্ব কত এটা আপনাকে নির্ণয় করার চেষ্টা করতে হবে। বুঝছি না বুঝি নাই? তাহলে বলেন, বি অবস্থানে কি তার আদিবেগ 0? আদিবেগ 0 ছিল এই অবস্থানে, তাহলে 10 সেকেন্ড পরেও কি তার শেষ বেগ 0 হবে? তাহলে এখন খেয়াল করেন, বি থেকে সি তে এস বের করার জন্য আমার কিন্তু এই বি পয়েন্টের আদিবেগটা এখন লাগবে। তাহলে বি পয়েন্টের আদিবেগটা আমরা কেমনে বের করব? প্রথম অংশের শেষ বেগ, দ্বিতীয় অংশের আদিবেগ, মনে থাকবে? তাহলে আমাদের এখানে এখন কাজ কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে ইউ হচ্ছে 0, এ হচ্ছে 1, টি হচ্ছে 10, তার মানে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বলেন, বি অংশের আদিবেগ কিন্তু এখন আমরা পাইছি, কিন্তু আসলে ওটা প্রথম অংশের কি বেগ ছিল? শেষ বেগ। কিন্তু দ্বিতীয় অংশের জন্য ওটাই কি বেগ ব্যবহৃত হবে? আদিবেগ ব্যবহৃত হবে। বুঝে গেছি? আচ্ছা, এবার একটু চিন্তা করে দেখি তো সবাই, আমি যদি এখন এস বের করতে চাই, এই বি থেকে সি তে কতক্ষণ পরে তার শেষ বেগ 0 হবে এ সম্পর্কে কোনো তথ্য দেওয়া আছে? তাহলে এস বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করব, অর্থাৎ ঘ দাগে এস বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করব ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ভাগ 2a। মনে থাকবে আমার কথা? মনে থাকবে? তাহলে এখন আপনারা আমাকে বলেন, এই মান বসাতে গেলে আমার ভি স্কয়ার তো বেগ 0 না হওয়া পর্যন্ত আমরা বের করব, ঠিক? আচ্ছা, মাইনাস ইউ মানে 10 স্কয়ার বাই 2। আমাকে একটু বলবেন এর মান কি আমরা জানি? এর মান কি আমরা 10 বসাতে পারবো, 1 বসাতে পারবো? কেন বসাতে পারবো না? কারণ বলকে সরায় নেওয়া হয়েছে। তাহলে এখন তো আমি আর আগের ত্বরণটা বসাতে পারবো না, আমার নতুন ত্বরণ বের করতে হবে। এখন প্রশ্ন আপনারা করবেন, স্যার আমরা তো জানি বল প্রয়োগ না করলে বেগের পরিবর্তন হয় না, তাহলে আপনি তো বলতেছেন বল অপসারণ করা হয়েছে, তাহলে তো সেখানে কোনো বল নেই, তাহলে তো কোনো ত্বরণ থাকবে না। না, অবশ্যই এখানে ত্বরণ আছে। কেন ত্বরণ আছে? কারণ প্রযুক্ত বল আমি অফ করে রাখছি, কিন্তু ফ্রিকশন ফোর্স তো ওখানে বন্ধ হয় নাই, ফলে ফ্রিকশন ফোর্স ওখানে কাজ করতেছে। বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে ফ্রিকশন ফোর্স ব্যবহার করে ওখান থেকে ত্বরণটা বের করে নিতে হবে। কারণ আমরা বুঝতেছি যে এখানে বেগ হচ্ছে 10, সেই 10 মিটার পার সেকেন্ড বেগ কমে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে বল না থাকলে কি এই বেগের পরিবর্তন হবে? হবে না। তার মানে এখানে ত্বরণ আছে, এবং সেটা হচ্ছে ফ্রিকশন ফোর্সের জন্য ত্বরণ। ওকে, তাহলে আমরা এখন একটু খেয়াল করি। এফ মাইনাস এফ ইকুয়াল টু কি? এম এ। তাহলে এ ইকুয়াল টু কি একটু বলেন? এফ মাইনাস ছোট হাতের এফ ভাগ কত? এম। বলেন, এখানে প্রযুক্ত বল কত? 0। ফ্রিকশন ফোর্স কত? -2। আর এম মানে কত? 6। তার মানে আমরা এখানে পাচ্ছি -1/3। তাহলে আমরা এখানে ব্যবহার করব -1/3। তাহলে -1/3 যদি হয় তাহলে এটা কত হবে? 150 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘ দাগের যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা মনে হয় শিখে ফেলতে পারছি। বল সরিয়ে নেওয়ার পর সে আরো কত মিটার যাবে? আরো 150 মিটার। টোটাল সে 200 মিটার এই ঘটনাটা গেছিল। কিন্তু আমার 50 মিটার তো আগে দেওয়াই আছে না, পরে এই জন্য আমার 50 মিটার তো লাগতেছে না। যদি মোট দূরত্ব বলতো তাহলে আমি কত মিটার বলতাম? 200 মিটার বলতাম। আর এখন বল সরিয়ে নেওয়ার পরের অংশে, অর্থাৎ দ্বিতীয় অংশে বি থেকে সি, এই অংশে কত দূর যাবে সে? 150 মিটার। বলেন অঙ্কটা বুঝছি কিনা? তাহলে কোনো একটা অঙ্ক করার সময় ওই অঙ্কটার উদ্দীপকটা বিশ্লেষণ করা শিখতে হবে, উদ্দীপকটা সিনারিও তৈরি করা শিখতে হবে।
যে আসলে এটা কি কি বলতে চাইছে, কোন কোন মান আছে, স্টেপ বাই স্টেপ সেগুলো খুঁজতে হবে। বুঝছি না বুঝি নাই? কারো কোনো প্রবলেম আছে? ওকে, তাহলে নেক্সট অঙ্কে যাই। খেয়াল করেন নেক্সট অঙ্কটা একদম ইজি একটা অঙ্ক এবং খুবই সুন্দর একটা অঙ্ক। বলছে 3.92, তার মানে আমি বুঝে গেছি এখানে আমাকে প্রথমে কি বের করতে হবে, ওজন বের করতে হবে। তার মানে 3.92 ভাগ কত, 9.8। আই থিঙ্ক এটা 0. কত, 0.4। ওকে, 0.4 কেজি। ওই বস্তুটার ভর খেলনা গাড়ি। ওকে, বল প্রয়োগ করায়, তাহলে এখানে বল প্রযুক্ত করা হয়েছে। একটি ঘর্ষণযুক্ত মেঝেতে ফ্রিকশন আছে কত, 0.5 নিউটন, ডিরেক্ট ঘর্ষণ দেওয়া আছে। এইটা কি, এত ত্বরণ, তার মানে এটা হচ্ছে এর মান। ওকে, ঘর্ষণ বলের মান এটা তো আগেই বলছি এফ। তাহলে এবার প্রশ্ন কি বলছে বলেন, প্রযুক্ত বলের মান কত। তাহলে আমাদের সূত্র কি, এফ মাইনাস এফ ইকুয়াল টু কি, এম এ। ক্লিয়ার? তাহলে বড় হাতের এফ ইকুয়াল টু এম এ প্লাস কি এফ। এম মানে 0.4, এ মানে কত, কত ডিরেক্ট দেওয়া আছে 0.5, প্লাস ছোট হাতের এফ মানে কত 0.5। তাহলে কত আসতেছে এটার উত্তর, 0.7 নিউটন। তাহলে প্রযুক্ত বল ছিল 0.7 নিউটন। ঘ নম্বর অঙ্কটা দেখেন, এই ধরনের অঙ্ক পড়লে আমরা খানিকটা কনফিউজ হয়ে যাই যে ঘর্ষণ যুক্ত মেঝেতে আবার আপনাকে ত্বরণ নির্ণয় করতে হবে কিনা। আরে ভাই, ঘর্ষণ যুক্ত মেঝে, সেখানে তো ত্বরণ আমার ডিরেক্ট দেওয়াই আছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এখানে তো আমার ত্বরণ আর বের করা লাগবে না। কিন্তু ঘর্ষণ বিহীন, এইটার জন্য আমাকে ত্বরণ বের করতে হবে। তাহলে ঘর্ষণ বিহীন যদি আপনি বলেন, তার মানে এখানে ছোট হাতের এফ ইকুয়াল টু কি 0, কোনো ফ্রিকশন নেই। তার মানে এফ মাইনাস এফ ইকুয়াল টু কি এম এ। আমাকে বের করতে হবে কার মান, এর মান। তাহলে এফ মাইনাস এফ ইকুয়াল টু কি, এবার দেখেন এফ মানে কি 0.7, এটা মানে কি 0, এম মানে কি 0.4। তাহলে এবার উত্তর আসছে কত, 1.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার আপনি চিন্তা করেন, আপনাকে বলছে ত্বরণের কি পরিবর্তন হবে। তাহলে পরিবর্তনটা আমরা আগে ম্যাথমেটিক্যালি বুঝি। প্রথমে ত্বরণ যখন ফ্রিকশন ফোর্স ছিল তখন কত ছিল 0.5, এবার ফ্রিকশন যখন নাই তখন ত্বরণ বাড়ছে না বাড়ে নাই। তাহলে ঘর্ষণ বল না থাকলে ত্বরণ কি হবে, বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এবার কতটুকু বৃদ্ধি পাবে এটা যদি আপনারা বের করেন, তাহলে আপনারা ডেল্টা এ অর্থাৎ ত্বরণের পরিবর্তন 1.75 বিয়োগ 0.5, আপনারা এটা বিয়োগ করে দিয়ে মান বসায় দিবেন। বুঝিনি? কোনো কোশ্চেন? খুবই সহজ একটা অঙ্ক ছিল, ঠিক কিনা? ওকে, তাহলে আমরা একদম যে প্রথম যে নিয়মটা আমাদের ছিল সেই নিয়মের আমরা দুটো অঙ্ক প্র্যাকটিস করছি। আমরা এখন নেক্সট অর্থাৎ দ্বিতীয় কি ধরনের অঙ্ক এখানে আসে, অর্থাৎ নিয়ম 2, এটাতে আমরা যাব। আপনাদের বাসার জন্য 3 নাম্বার প্রশ্ন, এটা প্র্যাকটিস থাকবে, ঠিক আছে, একই রকম। ঠিক আছে, আমরা 3 নাম্বার নিয়মে যাই, 2 নাম্বার নিয়মে যাই। খেয়াল করে 2 নাম্বার নিয়ম এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে এটা একটা। গুলি তক্তা ভেদ করতে পারবে কিনা, আর কতগুলো তক্তা ভেদ করবে, আরো কত দূরত্ব অতিক্রম করবে, নৌকা বন্দুকের পশ্চাৎ বেগের অঙ্ক, ঠিক আছে, ভর বেগের সংরক্ষণের অঙ্ক, নিয়ম 2 এর অঙ্ক। ঠিক আছে, আমরা খেয়াল করি একটু সবাই। আমাদের বলছে 2 টাইপের অঙ্ক পরীক্ষায় আসে, বন্দুকের পশ্চাৎ বেগ, এটা আরেকটা অঙ্ক আছে তাই না, বলেন, নৌকা, ঠিক না, নৌকার পশ্চাৎ বেগ, আর গুলি তক্তা ভেদ করতে পারবে কিনা। আসেন আমরা কয়েকটা কথা একটু মনে রাখি এখানে, 2-1টা কথা। বন্দুক ও নৌকার
পশ্চাৎ বেগ নির্ণয়ের ক্ষেত্রে আদিবেগ সবসময় কি করতে হবে? শূন্য ধরতে হবে। শেষ। গুলি তক্তা ভেদ করার অঙ্ক বিভিন্ন টাইপের হতে পারে। আপনাকে উদ্দীপকের বিভিন্ন পার্টের তথ্য সংগ্রহ করতে হবে, বল ও সরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা দেখি এই অঙ্কগুলো কিরকম অঙ্ক থাকে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ পিস্তল টিস্তল আঁকা একটা ছবি। আমরা খেয়াল করি, একদম সহজ অঙ্ক। এটা একটা বন্দুক, এখান থেকে যদি আমরা ট্রিগারটা চাপি, বন্দুক থেকে গুলি নির্গত হচ্ছে। গুলি নির্গত হোক, অনেক অঙ্কে কনফিউজ করার জন্য এরকম বলে যে বন্দুক থেকে 10 মিটার দূরে একটা কাঠের গুঁড়ি ছিল। তাহলে এই বন্দুকের গুলি তো 10 মিটার, মানে আপনি এইখানে চিন্তা করেন এই ছবিটার ক্ষেত্রে এই বন্দুকের মুখ থেকে এই কাঠ পর্যন্ত একটা দূরত্ব আছে না? তাহলে এই গুলিটা এইটুক দূরত্বে যেতে গিয়ে গুলিটার বেগ কিছুটা কমে যাবে কিনা, এরকম কিছুটা প্রবলেম অনেক সময় আমাদের নিজেদের মধ্যে তৈরি হয়। কিন্তু আমরা মনে রাখবো গুলির অঙ্কে এত প্যারা নেই, কারণ গুলির ভর এত কম, মানে বেশি থাকে, সেই তুলনায় গুলির সাইজ এত কম থাকে যে বাতাস ওকে বাধা দিতে পারে না। ফলে গুলি যে বেগেই নির্গত হবে, গুলি সেই বেগেই এসে কাঠের গুঁড়িকে কি করবে? আঘাত করবে। ফলে আলাদাভাবে কত বেগে গুলি আঘাত করছে এটা নির্ণয় করা লাগবে না। আমি কি বুঝাতে পারছি? তাহলে এইখানে কিন্তু আমাদের একটা তথ্য দেওয়া আছে, খেয়াল করেন। উদ্দীপকের বুলেটটি একসাথে বাঁধা চারটি তক্তা, মানে কাঠের ব্লক, এই একটা, এক একটা ব্লকের দৈর্ঘ্য হচ্ছে বা পুরুত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এই টোটাল চারটার পুরুত্ব কত? 12 সেন্টিমিটার। বুঝছি? আচ্ছা, প্রথম কাঠের ব্লকটি ভেদ করার পর তার বেগ হয়ে যায় 10%, কমে যায় তার বেগ, 10% বেগ হারায় গেছে, কমে গেছে। আচ্ছা, এবার বলতেছে বুলেটটির ভর 15 গ্রাম। আচ্ছা, এবং এটি পিস্তলের নল থেকে 360 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে আসে। ওকে, আপনি এবার একটু চিন্তা করেন তো, এই যে গুলিটা এখানে এসে আঘাত করবে, এর আদিবেগ কত? 360 মিটার পার সেকেন্ড। ওই গুলিটা যখন বন্দুকের ভেতরে ছিল তখন 0 ছিল। ট্রিগার চাপার পরে নল থেকে গুলিটা যে বেগে বের হবে, ওই বেগেই কাঠের গুঁড়িকে এসে সে আঘাত করবে। মনে থাকবে? তাহলে ওর বেগ কত? 360। এবার দেখেন, ওই গুলিটা প্রথম তক্তার ব্লক এইটাকে ভেদ করবে। তাহলে এখানে এস কত? আপনি একটু চিন্তা করে দেখেন, এস কত? এস হচ্ছে 0.03 মিটার। হয়েছে? 3 সেন্টিমিটার, সেটাকে মিটার বানাইছি। আর আদিবেগটাও এখানে লিখি, অসুবিধা নেই। কত? 360 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই 0.03 মিটার যাওয়ার পর গুলিটার বেগ কত পার্সেন্ট হারায় গেছে? 10%। তাহলে 10% হারিয়ে যাওয়া, এটা আমরা কিভাবে বের করি? 10/100। এটা কত আসে? 324। হ্যাঁ, তাহলে 3 সেন্টিমিটার ভেদ করার পর ওর বেগ হয় এত। ঠিক আছে, আমাদের এখানকার কিন্তু একটু কনফিউশন হয় অনেক সময় পরীক্ষার হলে। আমরা দেখেছি স্টুডেন্টরা, আপনারা এটা বুঝতে পারেন না। 10% হারায় মানে কি? 10% কমে যতটুকু থাকে ততটুকুই হবে হচ্ছে শেষ বেগ। অনেকে সরাসরি 10% করে দেয়। সরাসরি 10% করা যাবে না, কিন্তু 10% করে আদিবেগ থেকে সেটা বিয়োগ করতে হবে, কারণ 10% হারায় গেছে, বাকিটা আছে, সেই বাকিটা বের করতে হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে এইটুক আমার তথ্য। ওকে, এবার বলছে আরেকটা তথ্য আছে, সেটা হচ্ছে গুলির ভর। আমরা গুলির ভরটা যদি চিন্তা করি তাহলে কত গ্রাম? 15 গ্রাম। 15 গ্রাম মানে 0.15, না 0.15, কারণ এটা 1000 দিয়ে ভাগ। একক যে নির্ধারণ করা, একক অন্য এককে ট্রান্সফার করা, এগুলোর ক্ষেত্রে আপনারা গুণিতকগুলোর ব্যবহার খুব সচেতনার সাথে করবেন। ঠিক আছে, যদি আপনার এখানে ভুল হয়ে যায় পুরো অঙ্কটাই টোটাল ভুল হয়ে যাবে। ওকে, এবার আসেন অঙ্কটার প্রশ্নটা পড়ি। কাঠের ব্লক কর্তৃক বুলেটের উপর বাধাদানকারী বলের মান বের করতে হবে।
আচ্ছা এটা কি বলেন বাধাদানকারী বলের মান মানে এটা কি ঘর্ষণ বের করতে বলছে? এটা সরাসরি F ইকুয়াল টু এম এ। তাহলে F ইকুয়াল টু এম এ, এটা যদি আমাদের অঙ্ক হয় তাহলে আমাদের এখানে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে এ। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। যখন টাইম দেওয়া থাকবে না চোখ বুঝে এই সূত্রটা ব্যবহার করবেন। তাহলে এবার এম এর মান কত? 0.015। ভি এর মান কত? 324 স্কোয়ার মাইনাস 360 স্কোয়ার 2 ইন্টু 0.03। এইটা একটু ক্যালকুলেট করবেন। 0.015 এটা ঘ নম্বর প্রশ্নে লাগবে। হ্যাঁ, ত্বরণটার মান ঘ নম্বর প্রশ্নে লাগবে, মানে এই ত্বরণটার মান। তো এটা আপনারা পরীক্ষার সময় আলাদাভাবে বের করবেন, ঠিক আছে? অঙ্কের ভেতরে আমি তো একবারে অঙ্ক করছি টাইম বাঁচানোর জন্য, আপনারা আলাদাভাবে অঙ্ক করবেন, কেমন? তাহলে এটা কত আসে? -410 আর হচ্ছে 400। ওকে, আপনারা এটা ধীরে ধীরে করবেন। স্কোয়ার একবারে করতে যাবেন না, এটার স্কোয়ার করে তারপরে মাইনাস দিকে এটার স্কোয়ার, তারপরে ভাগ দিয়ে ব্র্যাকেট দিয়ে আলাদা আলাদাভাবে সুন্দর করে করবেন, হবে। ঠিক আছে? তাহলে এবার আমরা এটা যদি মান বের করি তাহলে এটার উত্তর হবে -6156 নিউটন। বাচ্চারা সবাই এখানে একটা মাইনাস চিহ্ন আসছে, তক্তা গুলিকে কি করতেছিল? বাধা দিচ্ছিল, ফলে এটা তো মাইনাস আসবেই। বুঝি নাই? ক্লিয়ার? ওকে, এবার ঘ নম্বর প্রশ্নটা দেখেন। উদ্দীপকের বুলেটটি সবগুলো তক্তা ভেদ করতে পারবে কি? তার মানে ওর তো কি হয়েছে, 3 সেন্টিমিটার একটা তক্তা প্রবেশ করে ওর বেগ 10% হারা গেছে। তাহলে বাকি তো এখনো কয়টা তক্তা আছে? এখনো তো 3টা তক্তা বাকি আছে। তাহলে সেই 3টা তক্তা কেউ ভেদ করতে পারবে? এটা হচ্ছে প্রশ্ন। বুঝি নাই আমার কথা? তার মানে বলেন তো আপনাকে কি নির্ণয় করতে হবে? এস বের করতে হবে। তাহলে এস বের করতে হবে, কোন অংশের এস বের করতে হবে? 3 সেন্টিমিটারের পরের অংশের। হ্যাঁ, তার মানে যদি আমি আপনাদেরকে এটা বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তার মানে বাকি আমাকে এইটুকের এস বের করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এইটুকের এস মানে অঙ্কটা শুরু হবে কোথা থেকে? তাহলে এখানে ওর আদি বেগ। তাহলে ঘ দাগের যদি অঙ্কটা আমরা করতে চাই তাহলে ঘ দাগের অঙ্কটা করার জন্য ওর ইউ কত হবে? 324। কারণ আমরা জানি প্রথম অংশের শেষ বেগ দ্বিতীয় অংশের জন্য কি হয়? আদি বেগ। বলেন তো আমরা কতর জন্য এস বের করব? যতক্ষণ না ওর শেষ বেগ কি হবে? 0 হবে, ততক্ষণের জন্য আমরা এস বের করতে থাকবো। ঠিক আছে? আর এ আমরা গ থেকে পেয়েছি না পাইনি? বুঝছি। তাহলে এবার এস যদি বের করতে হয় একবারে আমরা সূত্র দিয়ে দিব, একবারে। এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2a। এই সূত্রটার খুব মূল্য এখানে, এই গতির চতুর্থ সমীকরণের এই রূপটা। কেমন? কারণ এখানে কোনো টাইম দেওয়া থাকে না। তাহলে ভি স্কোয়ার মানে কত একটু বলেন? 300 না 0 শেষ বেগ 0, আর আদি বেগ কত? 324 স্কোয়ার। 2 ইন্টু এ কত? -410 400। ক্লিয়ার? এবারের উত্তরটা যদি আমি বের করতে চাই 0.12789 বেগারা মিটার। বুঝছি? তাহলে এটা মিটার আছে, আমি এটাকে যদি একটু সেন্টিমিটার বানাই দেই, একটু খেয়াল করেন সবাই, যদি আমি এটাকে সেন্টিমিটার বানাই দেই তাহলে এটা 12.79 পর্যন্ত 2 ঘর পর্যন্ত রাখলাম সেন্টিমিটার। এবার খেয়াল করেন, প্রথম 3 মিটার বাদ দিলে এই টোটাল তক্তার বাকি 3টা তক্তার দূরত্ব কত ছিল? 9 সেন্টিমিটার। কিন্তু টোটাল কত দূরত্ব যাচ্ছে? 12 সেন্টিমিটার। তার মানে পুরো তক্তাই সে ভেদ করতে পারবে। তক্তার অঙ্ক আপনাদের অনেকের কাছে কঠিন লাগে। কেন কঠিন লাগে এই জিনিসটা আমি এখনো বুঝতে পারি নাই। আপনি ছবিটা ভাববেন, প্রত্যেকটা জায়গায় আপনি উদ্দীপক বিশ্লেষণ করে কি কি দেওয়া আছে
শোনেন, আমরা যদি চাই কোনো একটা প্রবলেম দেখব আর একদম তুড়ি মেরে সেটা সলভ করে ফেলবো, এটা আসলে কতটা পসিবল? আপনাকে ওখানে অবশ্যই কি করতে হবে? ব্রেন খাটাইতে হবে, তাই না? উদ্দীপক বিশ্লেষণ করা শিখতে হবে আপনাকে, তাহলে আপনি অঙ্ক করতে পারবেন। ঠিক আছে, একদম অনুরূপ একটা অঙ্ক আপনাদের জন্য। ঠিক আছে, আপনারা এটা সলভ করবেন। এখন দেখেন, ট্রাই করেন সবাই। আপনারা এই অঙ্কটা সবাই একটু চেষ্টা করেন, আপনাদের জন্য 2 মিনিট টাইম। 2000 years later. আমি আশা করছি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন এবং অঙ্কটা অনেকের হয়তো হয়েও গেছে। আমি এখন অঙ্কটা করে দিচ্ছি আপনাদের, আপনারা উত্তর মিলাই নেন বা আপনারা আমার সাথে আপনারা একমত কিনা। সবাই একটু খেয়াল করি। এখানে আমাদের কাছে 3টা ভিন্ন ভিন্ন পুরুত্বের কাঠের তক্তা আছে, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার। তার মানে আমি যদি টোটাল এই তক্তাটার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, অর্থাৎ 3টা তক্তা আমি যদি একসাথে যুক্ত করি, এই তক্তাগুলো যুক্ত করলে আমার টোটাল তক্তার পুরুত্ব যেটা হয়, টোটাল তক্তার পুরুত্ব হচ্ছে কত? 9 সেন্টিমিটার। ওকে, এবার বলছে যে 10 গ্রাম ভর বিশিষ্ট একটি বুলেট, তার মানে একটা বুলেটের ভর হচ্ছে 10 গ্রাম, তার মানে 0.01 কেজি। বলছে 300 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। একটা গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। ABC তক্তাত্রয়ের পুরুত্বের সমষ্টি কত হয়েছে? 9 সেন্টিমিটার। এর 1/3 প্রবেশ করলো, তার মানে এস এখন কত? 9 গুণ 1/3 সেন্টিমিটার, তার মানে 3 সেন্টিমিটার, তার মানে 0.03 মিটার। বেগ কত হয়ে গেছে? ওকে, এইটুকু উদ্দীপক। গদাকে কি বলছে? বাধাপ্রাপ্ত বা বাধা দানকারী বলের মান কত? তাহলে বলের মান মানে কি? F ইকুয়াল টু এম এ। তাহলে এম এ মানে কি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2s। এম মানে 0.01, ভি স্কোয়ার মানে অর্ধেক, মানে 150 স্কোয়ার, আর ইউ স্কোয়ার মানে ছিল 300 এর স্কোয়ার, ভাগ 2 ইন্টু এস মানে 0.03। তাহলে 0.01, এটার মান কত আসে? মাইনাস 11, 25, 3টা শূন্য। তার মানে এটা টোটাল উত্তর আসে 11, 25, 0 নিউটন। তার মানে 11,250 নিউটন বল পরিমাণ বাধা দিছে গুলিটাকে তক্তা ভেতরে ঢোকার সময়। ক্লিয়ার? এবার বলছে বুলেটটি অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে কিনা। কি বের করতে হবে? এস বের করতে হবে। তাহলে ঘ দাগের জন্য যদি আমরা অঙ্কটা একটু ট্রাই করি, তাহলে আমরা বের করব এস। তাহলে আদিবেগ কত হবে? প্রথম অংশের শেষ বেগ দ্বিতীয় অংশের জন্য কি হয়? আদিবেগ। মনে থাকবে? আচ্ছা, কতক্ষণ পর্যন্ত আমরা দূরত্ব বের করব? যতক্ষণ পর্যন্ত ওর বেগ শূন্য না হয়। আর ত্বরণ, আমি একটু আপনাদের সাথে একটু কথা আরেকবার একটু বলে নেই। আমরা অনেক সময় কনফিউজ হয়ে যায় যে প্রথম অংশের ত্বরণ আমরা দ্বিতীয় অংশে কেন ব্যবহার করব। আপনাদেরকে মনে রাখতে হবে এখানে কাঠের উপাদান চেঞ্জ হয়নি, গুলি একই আছে, ফলে তাদের বেগ হ্রাসের হারও কি থাকবে? একই থাকবে। ফলে পরের অংশে এই মন্দনটা ব্যবহার করা যাবে। ওকে, তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে কার মান? এস এর মান। তাহলে এস মানে ভি স্কোয়ার ইউ স্কোয়ার ভাগ 2a। তাহলে ভি স্কোয়ার মানে 0 স্কোয়ার, ইউ মানে হচ্ছে 150 এর হোল স্কোয়ার, ভাগ 2 ইন্টু এ মানে 11, 25, 000। তাহলে কত আসে? 0.01 মিটার। যদি আপনি এটা সেন্টিমিটার বের করেন তাহলে 1 সেন্টিমিটার। আমরা দেখেছি গদাগের বেগটা 300 থেকে 150 হয়েছিল কত সেন্টিমিটার যাওয়ার পর? 3 সেন্টিমিটার যাওয়ার পর, তাই না? তাহলে বাকি ছিল আর কত?
6। তাহলে 6 সেন্টিমিটার প্রবেশ করতে পারবে কিনা এইটা আমাদের অঙ্কের জিজ্ঞাসা ছিল, কিন্তু আমরা দেখলাম আর মাত্র 1 সেন্টিমিটার সে যেতে পারবে, তার মানে আরো 5 সেন্টিমিটার তার অবশিষ্ট থেকে যাবে। বুঝছি না বুঝি নাই? তার মানে সে পরবর্তীতে বাকি যে তক্তার পুরুত্ব আছে সেই 6 সেন্টিমিটার পুরুত্ব সে ভেদ করতে পারবে না। বুঝছি না বুঝি নাই? ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের লেকচারে আপনাদের ম্যাজিক বুকের দুটো নিয়মের অঙ্ক শিখাইছি। আপনাদের আগামী ক্লাসের HW হচ্ছে আপনারা ম্যাজিক বুকের যতগুলো নিয়মের এরকম 2-1টা অঙ্ক প্র্যাকটিস দেওয়া আছে, আপনারা সবগুলো নিয়মের অঙ্কই প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আপনাদের যার যেখানে প্রবলেম আছে আগামী ক্লাসে আমরা এই ম্যাজিক বুকের সলভ ক্লাস নিব। মনে থাকবে? আপনারা সবাই অঙ্ক বাসায় প্র্যাকটিস করবেন। আপনাদের কিন্তু প্র্যাকটিসের খাতা চেক করা হবে। সবাই বাসায় অঙ্ক প্র্যাকটিস করে খাতা নিয়ে আসবেন। বুঝতে পারছেন? এবং প্রবলেমগুলো আইডেন্টিফাই করবেন। আমি আবারও বলতে চাই, আপনাদের সব স্টুডেন্ট যারা এখানে উপস্থিত আছেন, আমি প্রত্যেকের ব্যক্তিগত প্রবলেম শুনতে চাই। আপনারা প্রত্যেকেই নিজের সমস্যা আমাকে বলতে পারবেন। মনে থাকবে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।